বলে সাবধান করে দিয়েছিল, বারবার সাবধান করে দিয়েছিল আমি যেন কারো কথা না শুনি, আর কেউ যদি সাহায্য চায় তাহলে আমি তাকে যেন সাহায্য করি। তো আমি গুরুদেবের কাছ থেকে এসব কিছু বুঝে নিয়ে আমি আমার ঝোলাটা হাতে নিয়ে বেরিয়ে পড়ি কাশীনাথ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। চলতে চলতে একটা সময় আমি চলে আসি সেই ভয়াবহ বনটার কাছে। সেখানে এসে আমি বনের বাইরে দাঁড়িয়ে পড়ি, কারণ আমার পুরো শরীর লোমগুলো যেন দাঁড়িয়ে পড়েছিল। আমার শরীরটা এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে গিয়েছিল। এইভাবে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে তা আমার জানা নেই। হঠাৎ করে আমার ঘরটা কেটে যায়। তখন আমি চিন্তা ভাবনা ছেড়ে আমার প্রাণপ্রিয় বন্ধুজিন নয়নকে স্মরণ করি। নয়নজিনকে স্মরণ করার কিছুক্ষণের মাঝে নয়নজিন চলেও আসে আমার কাছে। নয়নজিন এসে আমাকে বলে ওঠে, আসসালামু আলাইকুম লুৎফর মুন্সি, কেমন আছো তুমি? তখন আমি তার সালামের উত্তর দিলাম। তখন আবার নয়নজিন বলতে লাগলো, লুৎফর মুন্সি, কি হয়েছে তোমার? হঠাৎ করে কি হয়েছে? তুমি বনের মধ্যে কি করছো, আর আমাকে বনের মাঝে এবার ডাকলে কেন? তখন আমি বললাম, বন্ধু নয়ন, আমি একটু বিভ্রান্ত হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি না বনের মাঝে এমন কি আছে যার কারণে আমি আমার পুরো শরীরটা রীতিমতো পাথরের মতো জমে গিয়েছিল। আর দেখো, এখনো আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে আছে। এইটা শুনে নয়নজিন বলতে লাগলো, ও আচ্ছা, তাহলে এই কারণে আমাকে ডেকেছো। তুমি একটু দাঁড়াও লুৎফর বংশী, আমি এখনই দেখে আসছি এই বনের মাঝে কে বা কারা আছে যার এত শক্তি যে তোমার মতো এত শক্তিশালী মানুষের শরীরে লোম দাঁড় করিয়ে দেয়। এই বলে নয়নজিন বনের মাঝে যাওয়ার জন্য যেই সামনের দিকে অগ্রসর হয়, আমি দেখি নয়নজিন ছিটকে পড়ে যায় দূরে। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আমার সামনে ভয়াবহ কিছু বিপদ দাঁড়িয়ে আছে। তখন নয়নজিন মাটি থেকে উঠে আমার কাছে এসে বলতে লাগলো, লুৎফর বংশী, হয়তো তুমি বুঝতে পেরেছো এতক্ষণে যে বনের মাঝে কতটা ভয়াবহ কিছু আছে। যারা চায় আমি তাদের মাঝে না যাই, কিন্তু আমি যাবো তোমার সাথে, কারণ আমি তোমাকে বিপদের মাঝে একা রেখে যেতে পারি না। তুমি একটু দাঁড়াও লুৎফর বংশী, আমি যাবো আর আসবো। এই বলে নয়নজিন কোথায় যেন চলে যায়, আর আমিও ওখানে দাঁড়িয়ে থাকি আর ভাবতে থাকি কি হতে পারে যার এত শক্তি, নয়নের মতো এত শক্তিশালী একটা জিন এত দূর থেকে পরোহিত করতে পারে। এসব চিন্তা ভাবনা করতে করতে নয়নজিন চলে আসে আমার সামনে। তখন আমি নয়নজিনকে বললাম, কোথায় গিয়েছিলে তুমি বন্ধু? তখন নয়নজিন বলতে লাগলো, লুৎফর বংশী, আমি আমার দাদার জিন পাগুর কাছে গিয়েছিলাম। তখন আমি বললাম, তারপর কি হলো? পাগু ভাই কি বললো? তুমি আর পাগু ভাই এখন কোথায় আছো? আর পাগু জিনের তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। তখন নয়নজিন বলতে লাগলো, লুৎফর বংশী, পাগু দাদু বলেছেন আপনাকে এই দোয়াটি পড়ে আপনার শরীরটা বন্ধ করে নিতে। আর পাগু দাদু এখন অনেক বেশি ব্যস্ত, সে এখন আপনার সাথে দেখা করতে পারবে না। আমি নয়নের সাথে কথা শেষ করে আমি ভাবতে লাগি যে ব্যাপারটা, নয়ন তো কোনো সমস্যা সালাম ছাড়া আমার সামনে আসে না, আর নয়ন তো কখনো আমাকে আপনি বলে সম্বোধন করে না, তাহলে আজকে হঠাৎ করে সে আপনি কেন করে বলছে? তখন নয়নজিন আমার বলতে লাগলো, কি হলো মুন্সি, আপনি এত কি ভাবছেন? এত ভাবাভাবি ছেড়ে এই দোয়াটি পড়েন। তখন আমি আর দেরি না করে নয়নের দেওয়া সেই দোয়াটি পড়তে থাকি। দোয়াটি যখন আমি পড়ছিলাম, অর্ধেক পড়েছি, তখন শুনতে পাই সালামের শব্দ। আমি সালামটা শোনার সাথে সাথে দোয়া পড়া থামিয়ে সেদিকে তাকাই আর দেখতে পাই যে সেখানে দাঁড়িয়ে আছে নয়নজিন। এটা থেকে আমি যেন হতভম্ব হয়ে যাই। এইটা আমি কি দেখছি? আমার সামনে দুটো নয়নজিন দাঁড়িয়ে আছে, এইটা কি করে হতে পারে? আমি এসব যখন ভাবছিলাম, তখন পারে আসা নয়নজিন আগেরটাকে বলে উঠল, তুই আমার রূপে কেন এসেছিস? তখন আগে আসা সে নয়নজিন বলে উঠল, আমিও তো জানতে চাই তুই কে আর আমার রূপে কেন এসেছিস। এইভাবে দুজনের ভেতরে এক প্রকার তর্ক বিতর্ক লেগে যেতে শুরু করে।
আগে আসা নয়নজিন তার রূপ পাল্টে যায় একটা প্রেতের মতো হয়ে যায়, আর পরে আসা নয়নজিন তার রূপ পাল্টে হয়ে যায় বিশাল এক বট গাছের মতো। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে কে আসল নয়নজিন আর কি নকল নয়নজিন। এইভাবে তাদের মাঝে বেশ কিছুক্ষণ লড়াই চলল। একটা সময় নকল নয়ন বা প্রেত হওয়ার সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। তখন নয়নজিন তার আসল রূপে এসে আমাকে বলতে লাগলো, লুৎফর বংশী, তুমি এটা কি করতে চাচ্ছিলে? তোমার কোনো ধারণা নেই ওই শয়তানটা তোমাকে যে দোয়াটা দিয়েছিল ওটা মূলত কোনো দোয়া ছিল না, সেটা ছিল ভয়ঙ্কর এক কালো মন্ত্র, যেটা একবার কোনো মানুষ তার মুখে জপ করলে সে মানুষ চিরকালের জন্য পাতাল জগতে বন্দী হয়ে যায়, চিরকালের জন্য পাগল হয়ে যায়। আর তুমি এই শয়তানটার পাল্লায় পড়ে সে অভিশপ্ত বংশটি পড়তে চাচ্ছিলে। দুঃখর বংশী, আমি যদি সময় মতো না আসতাম তাহলে আজ